হা ভোট নিয়ে বিএনপি প্রথম একটা সিচুয়েশন করলো, বা তারা মানে ধরি মাছ না সুই পানির মতো অবস্থা। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হা ভোটের পক্ষে যখন ক্যাম্পেইন করতে বলা হলো, হা ভোটের ক্যাম্পেইন করা হলো, কিন্তু ইনসাইডে তারা আবার না ভোটকে প্রমোট করলো। তাহলে এটা বিষয়টা কি দাঁড়াবে? ওইদিকে আপনি হা ভোটকে ক্যাম্পেইন করা হলো, প্রমোট করা হলো, এদিকে এখন হা ভোটটাকে আর মানা হচ্ছে না, গণভোটটাকে বলা হচ্ছে অবৈধ হবে না কেন, বাতিল হবে না কেন। এটা বিএনপির একটা পক্ষ বলবে বা বলার চেষ্টা করবে যে রিটকারী, যিনি রিট করেছেন, এটা তো সরাসরি বিএনপির লোকজন না, বাট কিন্তু যে আইনজীবীগুলো হায়ার করা হয়েছে এবং যে আইনজীবীগুলো ব্যাকআপ দিচ্ছে এটাকে, তারা কিন্তু বিএনপির একটা প্রচ্ছন্ন সহায়তায়, যদি একটা প্রচ্ছন্ন সহায়তায় যদি না থাকে, এটা কখনোই একেবারে দগদগে মাত্র নির্বাচনের কয়েকদিন পরে এইরকম ঘটনাটা হতে পারতো না। আসলে আজকে যে নতুন করে গণভোট, তারপর জুলাই সনদ সংস্কার অধ্যাদেশ এবং গণভোটের যে অধ্যাদেশ, এটা বাতিল হবে কিনা যে রুল দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে যে নতুন যে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে, এটা কেন? এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথমত বাংলাদেশ সংবিধানের যে আর্টিকেল 93 অনুসারে একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে সংবিধানে যে বিষয়টা নাই, প্রেসিডেন্ট সে বিষয়ে অধ্যাদেশ দিতে পারে না। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সংবিধানে বলা হয়েছে। অন্যদিকে সংবিধানের আর্টিকেল 7 অনুসারে আবার বলা হয়েছে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী। এই দুইটা বিষয়কে আমি আপাতত একটু এখানে সামনে রাখি, তারপরে হচ্ছে আমি বিষয়টাতে একটু একটু করে ডেভেলপ করি। আচ্ছা, আমরা যদি একটু কোশ্চেন করি আর কি দর্শকদেরকে বা আমাকে বা অন্য আলোচকদেরকে, যে আমাদের যে বর্তমান যে এই যে ইন্টারিম সরকার আসলো বা সরকার যে পরিবর্তন হলো, এটা কি আসলে ওয়াজ ইট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন? এটা কি কনস্টিটিউশন মেনে হয়েছে? না, অফকোর্স না। যদি কনস্টিটিউশন মেনে হয়ে, তাহলে পরবর্তী নির্বাচন সাধারণ সেন্সে হওয়ার কথা। যদি আনলেস অ্যান্ড আনটিল কোনো ঘটনা না ঘটতো, তাহলে সেটা 2029 সালে হওয়ার কথা। আচ্ছা, 5ই জুলাই রেভলিউশন যেটা হলো, এটা কি কনস্টিটিউশন সাপোর্ট করে? অফকোর্স না। হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল, কনস্টিটিউশন আছে? নাই। হাসিনা যে পালিয়ে যাবে বা পদত্যাগ করবে বা এগুলো সংবিধানে নাই। আচ্ছা, যে আবার যে গণভোটের যে বিষয়টা, এটাও কিন্তু সংবিধানে নাই। হা ভোট যে হলো, সংবিধানে আছে? এই বিষয়গুলো একেবারেই নাই। তো এই বিষয়গুলো, এই যে হা ভোট যে আসলো, হা ভোট যে হলো, আমাদের যে ঐক্যমত কমিশন যে গঠিত হলো, এগুলো কোনোটাই সংবিধানে নেই। তাহলে এই বিষয়গুলো কেন হলো? এই বিষয়টা যেটা হলো আপনার, আমরা নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটির কথাটা আমরা সবাই জানি, এই থিওরিটা কম বেশি। প্রয়োজনের ক্ষেত্রে, প্রয়োজনের কারণে অনেক কিছুই করতে হয়, সেটা আপনাদের বেশ কয়েকটা থিওরি হয়তোবা জানবেন বা জেনে থাকার কথা। সেটা হচ্ছে যেমন পপুলার সভার্নিটি একটা থিওরি রয়েছে, যার মাধ্যমে বলা হয় জনগণ হচ্ছে কোন একটা দেশের বা ল্যান্ডের সর্বোচ্চ ক্ষমতার মালিক। আবার এছাড়াও জার্মানিতে রয়েছে যে যেমন যে উইল অফ দ্য নেশন একটা থিওরি রয়েছে। এছাড়াও দেশে বিদেশে প্রচুর রাষ্ট্রবিজ্ঞানী যারা কনস্টিটিউশন এক্সপার্ট রয়েছে, তাদের প্রচুর থিওরি রয়েছে। এই থিওরিগুলোর মূল বক্তব্যটা হচ্ছে, আমি যদি একসাথে করি বিভিন্ন যে থিওরি, এগুলো আসলে একটা লম্বা সময়ের কথা বলা দরকার। আমার সামনে আর কয়েকটা মিনিট বাকি রয়েছে ইফতারের, তো আমি একেবারেই জাস্ট শুধু টু দ্য পয়েন্টে জিস্টের 2-4টা কথা বলে শেষ করবো। লম্বা সময় দরকার, মিনিমাম 1 ঘন্টা হলে আর কি ভালো হতো, কিন্তু পুরো শো দেখা যাবে যে পুরো শোটাই হচ্ছে 1 ঘন্টা। এই থিওরিগুলোর মূল বক্তব্যটা হচ্ছে জনগণ হচ্ছে সর্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণ এর ইচ্ছায় অনেক কিছুই পরিবর্তন হবে। এবার দেখেন, আমরা যে জুলাই অভ্যুত্থান হচ্ছে জনগণের ইচ্ছার প্রেক্ষিতে হলো, এবং জনগণের ইচ্ছারই একটা প্রতিফলন ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার
গত ১.৫ বছর ১৭ মাস ১৮ মাস আলাপ আলোচনা করে ঐকমত্য কমিশন গঠন করেছে। ঐকমত্য কমিশন বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করে জুলাই সনদ হয়েছে। জুলাই সনদে বাংলাদেশের বড় বড় সমস্ত পার্টিগুলো সাইন করেছে এবং পার্লামেন্টে এটাকে অ্যাডাপ্ট করার কথা ঐকমত হয়েছে। এবং এই ঐকমত কমিশনের ৩০টা বিষয়ে মোরলের সমস্ত পার্টি এক হয়েছে। বিএনপি কিছু বিষয়ে এই ৩০টা ছাড়া অন্যান্য টোটাল ৮৫টার মধ্যে অন্যান্য বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিছু নেগেট করেছে ইত্যাদি এই বিষয়। এখন দেখেন, অনেক সময় যে বাংলাদেশে যেটা হয়, একটা বিষয় একটু বলে নিই। আপনি দেখেন হা ভোট নিয়ে বিএনপি প্রথম একটা সিচুয়েশন করলো, বা তারা মানে ধরি মাছ না সুই পানির মতো অবস্থা। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হা ভোটের পক্ষে যখন ক্যাম্পেইন করতে বলা হলো, হা ভোটের ক্যাম্পেইন করা হলো, কিন্তু ইনসাইডে তারা আবার না ভোটকে প্রমোট করলো। তাহলে এটা বিষয়টা কি দাঁড়াবে? ওইদিকে আপনি হা ভোটকে ক্যাম্পেইন করা হলো, প্রমোট করা হলো, এদিকে এখন হা ভোটটাকে আর মানা হচ্ছে না, গণভোটটাকে বলা হচ্ছে অবৈধ হবে না কেন, বাতিল হবে না কেন। এটা একটা হাইকোর্টের রুল হয়েছে, এটা সামনে তো এটা সুপ্রিম কোর্টে যাচ্ছে, বিশাল ডিবেট হবে, আলোচনা হবে। এবং একটা বিষয় একটু বলে রাখা দরকার এখানে, বিগত হাসিনা যে স্বৈরাচারী হয়েছে সেটা কিন্তু এই বিচার আদালতকে ব্যবহার করেই। আপনি পলিটিক্যাল বিষয়, এটাকে আমি মনে করি কমপ্লিটলি একটা পলিটিক্যাল সেটেলমেন্ট। এটা বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে এবং পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে আলাপ আলোচনা করে আসলে গণভোট কি থাকবে না, বাতিল হয়ে যাবে কিনা ইত্যাদি, বা যে শপথ একটা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হয়েছে, 2টা শপথ নিতে পারবে কি পারবে, এগুলো পলিটিক্যাল বিষয়, এগুলো নিজের আলোচনা করতে পারবে। যখন আপনি আদালতকে ব্যবহার করবেন, এই আদালত কিন্তু স্বৈরাচারী তৈরি করে। হাসিনা কিভাবে স্বৈরাচারী হয়েছিল? যে ২০১১ সালে যে খায়রুল হকের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হলো। এক্স্যাক্টলি এখন এই যে গণভোট জুলাই সনদকে আপনি আদালতে নিয়ে গেলেন, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, আলোচনা হবে। যদি কোনো কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি গণভোটকে অবৈধ ঘোষণা করে, তাহলে কি দাঁড়াবে? তাহলে আপনি এই গত ১৭ মার্চের এই যে ১৪০০ লোক এর শাহাদাত বরণ থেকে শুরু করে যেই ঘটনাগুলো, সব এগুলো অবৈধ হয়ে যাবে। সব তো অবৈধ হয়ে যাবে। এক কথায় যদি আমি বলতে চাই, then কিন্তু একটা বিশাল ক্রাইসিস তৈরি হবে। আবার স্বৈরাচারী হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। এর জন্য এই বিষয়টা একেবারেই কমপ্লিটলি পলিটিক্যাল। এটা পলিটিক্যালি এটা ডিল করা উচিত ছিল। রাদার দ্যান আপনি দেখেন, এটা এখন বিএনপির একটা পক্ষ বলবে বা বলার চেষ্টা করবে যে যেই রিটকারী, যিনি রিট করেছেন, এটা তো সরাসরি বিএনপির লোকজন না। বাট কিন্তু যে আইনজীবীগুলো হায়ার করা হয়েছে এবং যে আইনজীবীগুলো ব্যাকআপ দিচ্ছে এটাকে, তারা কিন্তু বিএনপির একটা প্রচ্ছন্ন সহায়তায়, যদি একটা প্রচ্ছন্ন সহায়তা যদি না থাকে, এটা কখনোই একেবারে দগদগে মাত্র নির্বাচনের কয়েকদিন পরেই এইরকম ঘটনাটা হতে পারত না। আপনি দেখেন কি হবে। বাংলাদেশ সংবিধান যে ৫ম সংশোধনীর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমস্ত কাজের একটা বৈধতা নিয়ে আসছিলেন, কিন্তু পরবর্তীতে এই ৫ম সংশোধনী কিন্তু বাতিল করা হয়েছে। তদ্রূপ এখন যদি আপনি এই জুলাই যে সংবিধান, যে জুলাই সনদ এবং গণভোট, এটাকে যদি আপনি এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে যদি বাতিল করে দেন, তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে কার্যক্রমগুলো সবগুলোকে কিন্তু অবৈধ আপনি করবেন। তখন কি বিষয়টা দাঁড়াবে? তাহলে যদি আমরা এক কথায় একটু আসার চেষ্টা করি, যখন ইন্টারিম গভর্নমেন্টের যে পরিচালিত কার্যক্রমগুলোকে আপনি নিগেট করতে হবে, আমি শেষ করে দিচ্ছি, আমি ইনফ্যাক্ট শেষ করবেন, নিগেট করবেন, তখন তাদের পরিচালিত নির্বাচনটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি তাদের পরিচালিত জাতীয় সংসদ নির্বাচনটাকে আপনি পজিটিভলি এন্টারটেইন করবেন, কিন্তু গণভোটটা একদিনে হলো এটাকে আপনি নিগেট করবেন। আবার দেখেন যে এই
এই জুলাই সনদের মধ্যে বলা হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। আপনি বর্তমানে ডেপুটি স্পিকার অফার করছেন বিরোধী দল থেকে। আবার এই দিকে এই গণভোট এবং জুলাই সনদকে কেন বাতিল হবে না এই বিষয়ে রুল আদায় করলেন। এই রুলটা তো আসলে বাংলাদেশের আদালতগুলোতে কি হয় কম বেশি সবাই তো আমরা জানি। এই রুলটা তো ডেপুটি স্পিকারের বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা সংবিধানে নাই, একমাত্র উদারতা দেখিয়ে জামাতকে আহ্বান জানানো হয়েছে ডেপুটি স্পিকার, জুলাই সনদের ভিত্তিতে নয়, উদারতা দেখিয়ে ওনারা। এটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের তো বড় ভাই, উনিও আইনের স্টুডেন্ট, উনি চমৎকার বলেন, সালাউদ্দিন সাহেব উনি তো খুব ভালো বলেন, এটা উদারতা। কিন্তু এই কথাটা কি জুলাই সনদে নেই? জুলাই সনদে তো আছে। এখন জুলাই সনদে আছে, আপনি জুলাই সনদকে কোট করতেছেন না, আপনি বলতেছেন উদারতা দেখে। আপনার এখানে উদারতার দরকার নাই তো, এখানে অলরেডি তো জুলাই সনদের বিষয়টা রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে দ্বিচারিত হয়ে যাবে। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব, আমার ইফতারের টাইম। সেটা হচ্ছে দেখেন, আপনাদের আমি বারবার বলেছি, আবারও একটু বলে শেষ করে দিই। 1991 সালে 3 দলীয় রূপরেখা তৈরি হয়েছিল, ওইটা বাতিল হয়েছে এবং জনাব সাবেক তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 29টা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। রবি ভাই ভালো বলতে পারবেন, আমরা তো ছোট মানুষ, এগুলো আমরা বই পুস্তকে পড়েছি বা বিভিন্ন পত্রপত্রিকা। আর রবি ভাইরা অন দ্য গ্রাউন্ড ছিলেন, তারা এটা ভালো জানবেন, শাহিন ভাইরা বলতে পারবেন যে 29টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সংস্কার প্রস্তাবগুলোকে কিন্তু তৎকালীন সরকার এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। ঠিক তদ্রুপ 2001 সালে বিচারপতি লতিফুর রহমান সাহেব 16টা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, সেগুলোকে মানা হয়নি। এর ফলশ্রুতিতে কি হয়েছে? ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশে সংবিধান নিয়ে বারবার কাটাছিট হয়েছে। এই বাংলাদেশের সংবিধানকে বাইপাস করে একটা স্বৈরাচারী মসনদ কায়েম হয়েছিল। এখনো যদি আবার যদি এই গণভোটকে যদি নিগেট করা হয় এবং গণভোটকে যদি অবজ্ঞা করা হয়, জুলাই সনদটাকে যদি ভায়োলেট করা হয়, তাহলে আমরা অবাক হব না যে আগামী দিনে আবার কোনো স্বৈরাচারী মসনদ কায়েম হবে। আপনি পরিশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, যদি গণভোট বাতিল হয় তাহলে পরবর্তী সরকার যে বর্তমানে এই গণভোটের উপরে জুলাই সংস্কারের উপরে বেস করে যে সরকারটা গঠিত হবে তার বৈধতা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ হবে, এই বৈধতা নিয়ে কোশ্চেন হবে, এই বৈধতা নিয়ে মামলা হবে। হয়তোবা সরকার টিকবে, সরকার প্রভাব খাটাবে আদালতের উপরে, কিন্তু কোনো না কোনো সময় এটা নিয়ে আবার আলোচনা হবে। আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু এই বিষয়টা অনেকটাই ঐক্যমত্যের ভিত্তিতে এই সেটেল বিষয়টাকে কেন কি উদ্দেশ্যে আবার এটাকে আদালতে নেওয়া হলো, এটা একেবারেই বোধগম্য নয়। আসেন না আমরা এই ঐক্যমত্যের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ, আগামীর বসবাসযোগ্য, ইনসাফ, ন্যায়ভিত্তিক, মানবিক এবং ঐক্যমত্যের একটা বাংলাদেশ গড়ে তুলি। সবাই ভালো থাকবেন।